আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের লেকচারটাতে। বেসিক্যালি আমরা আজকে প্রথম যে এক্সপেরিমেন্টটা করতে যাচ্ছি পাওয়ার সিস্টেম অ্যানালাইসিস ল্যাবের, সেই এক্সপেরিমেন্ট রিলেটেড থিওরিটা ইন ডিটেলস একটু বোঝার চেষ্টা করব। ঠিক আছে, অলরেডি আমরা ল্যাব ক্লাসগুলোতে ডিসকাস করেছি যে এই ধরনের ভিডিওগুলোর পারপাস আসলে কি, তো আর নতুন করে কিছু বলছি না। সো আমরা আমাদের লেকচারে ডাইভ দিই। ঠিক আছে, সো আজকে বেসিক্যালি আমরা যে এক্সপেরিমেন্টটার থিওরি দেখব বা এক্সপেরিমেন্টটা করব সেটা হচ্ছে এক্সপেরিমেন্ট 1, আর এটার নাম হচ্ছে স্টাডি অফ ডিফারেন্ট টাইপস অফ ট্রান্সমিশন লাইন মডেলস। ঠিক আছে, তো ডিফারেন্ট ট্রান্সমিশন লাইন মডেল সম্পর্কে আমরা এক্সপেরিমেন্ট করব। তো প্রথমে আসলে আমরা প্রেক্ষাপটটা বা ভূমিকাটা তৈরি করি। হ্যাঁ, সো যেহেতু পাওয়ার সিস্টেম অ্যানালাইসিস নিয়ে আমরা পড়াশোনা করতে যাচ্ছি, আমরা অলরেডি জানি যে পাওয়ার সিস্টেমটাকে মেজরলি আমরা তিনটা ভাগে ভাগ করি। সাধারণত কি, পাওয়ারটা কোনো একটা জেনারেটিং স্টেশনে জেনারেট হয়, তারপর আমরা এই 3 ফেজ জেনারেটেড ভোল্টেজটাকে ট্রান্সফরমার দিয়ে স্টেপ আপ করি। তো স্টেপ আপ করার পর বেসিক্যালি ডিফারেন্ট জেলায় বা ডিফারেন্ট দূরত্বে আমার ইলেকট্রিক্যাল পাওয়ারটা কী করা লাগে, ট্রান্সমিট করা লাগে। হ্যাঁ, সাপোজ আমি কোনো একটা জেলা, সাপোজ আশুগঞ্জে আমি আমার বিদ্যুৎটা তৈরি করতেছি। তো আশুগঞ্জ থেকে যদি আমি ঢাকায় ব্যবহারের জন্য বিদ্যুৎটা নিয়ে আসতে চাই, তো যদি রাফলি আমরা চিন্তা করি আশুগঞ্জ থেকে ঢাকার দূরত্ব যদি 100 কিলোমিটার ধরি, অ্যাকচুয়াল ডাটাটা আমি জানি না, জাস্ট আর্গুমেন্টের জন্য ধরে নিলাম 100, তাহলে এই 100 কিলোমিটার ব্যাপী কিন্তু আমাকে এই ট্রান্সমিশন টাওয়ারগুলো ইউজ করতে হবে। তো আলটিমেটলি এই ট্রান্সমিট হওয়ার পর সাবস্টেশনে এসে আমি হয়তো আবার স্টেপ ডাউন করে ডিস্ট্রিবিউশন লেভেলে আমি গ্রাহক পর্যায়ে বিদ্যুৎটা ব্যবহার করার জন্য উপযোগী হয়ে যাবে। তো এই যে মেজর 3টা সেকশন, এখানে জেনারেশন এইখানে ট্রান্সমিশন আর এইখানে শেষে এসে হয়তো ডিস্ট্রিবিউশন হবে লোড সাইডে। তো এই যে মাঝখানের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে কিন্তু কি, ট্রান্সমিশন লাইন, তাই না? এই ট্রান্সমিশন লাইনের ইফিসিয়েন্সি বা আদার্স জিনিস যদি কোনো ঝামেলাদায়ক জিনিস তৈরি হয়, তাহলে আসলে আমি কিন্তু প্রপারলি পাওয়ারটা ডেলিভার করতে পারবো না। সো দ্যাটস ওয়াই ট্রান্সমিশন লাইন সম্পর্কে আমরা ডিটেলস বোঝার চেষ্টা করব যে এক্সপেরিমেন্টের থ্রুতে। তো ট্রান্সমিশন লাইন সাধারণত আমরা যেহেতু 3 ফেজ নিয়ে আলোচনা করব, সো ধরে নিচ্ছি এইখানে 3টা লাইন আছে, প্রত্যেকটা ফেজ এ বি সি। ঠিক আছে, সো এই 3 ফেজ সার্কিটের মধ্যে দিয়ে বা 3 ফেজ লাইনের মধ্যে দিয়ে পাওয়ারটা যাচ্ছে। তো ট্রান্সমিশন লাইন কি, এইটা সম্পর্কে তো হালকা আমরা একটু ধারণা নিলাম। এখন এই শব্দটা একটা ব্যাখ্যার দাবি রাখে, যেটা মডেল। হ্যাঁ, এই সেগমেন্টটাতে আমি আবারও আসতেছি, মডেল শব্দটা এক্সপ্লেন করে নেই। সো মডেল শব্দটা এর আগেও আমরা ডিফারেন্ট জায়গায় দেখছিলাম, যে সাপোজ আমরা বোর পরমাণু মডেল পড়ছি, রাদারফোর্ডের পরমাণু মডেল পড়ছি। সো মডেল এমন একটা জিনিস যেটা কোনো কিছুকে এক্সপ্লেন করতে ব্যবহার হয়, যে হয়তো ওই জিনিসটাকে সে অ্যাবসলিউটলি বা 100% এক্সপ্লেন করতে পারে না সব কিছু, বাট মোটামুটি তার বৈশিষ্ট্যগুলো রিপ্রেজেন্ট করার জন্য আমরা মডেল বা ডিফারেন্ট ধরনের সিনারিও ইউজ করে থাকি। এইখানে ট্রান্সমিশন লাইনের বৈশিষ্ট্যগুলো যদি আমি অ্যানালাইসিস করতে চাই, তো ডেফিনেটলি আমাকে কি করতে হবে, কোনো একটা সার্কিটে তার বিহেভিয়ারটাকে রেপ্লিকেট করতে হবে। অর্থাৎ আমাকে এমন একটা সার্কিট ডিজাইন করতে হবে বা সার্কিট ডায়াগ্রাম বানাইতে হবে, যেই সার্কিটটা এই ট্রান্সমিশন লাইনের কি ক্যারেক্টারগুলো বা বিহেভিয়ারগুলো রেপ্লিকেট করতে পারে। তো ওই যে সার্কিটের থ্রুতে বেসিক্যালি এই যে ট্রান্সমিশন লাইনের বিহেভিয়ারটা আমরা রেপ্লিকেট করতে যাচ্ছি, ওই সার্কিটটাই ট্রান্সমিশন লাইনের যে মডেল, মডেলের যে সার্কিটটা। ঠিক আছে, এমনিতে তো নর্মালি এইটার মধ্যে জাস্ট তার ছাড়া আর কিছুই নাই, বাট আমরা যখন সার্কিট অ্যানালাইসিস করব আমাদেরকে বিভিন্ন সার্কিটের ইকুইপমেন্ট ইউজ করে অ্যানালাইসিস করতে হবে, তাই না? সো দ্যাটস ওয়াই আমরা এটার মডেলটা ডেভেলপ করব। তো আমরা এই মডেল ডেভেলপ করার জন্য সার্কিটে কী কী ইকুইপমেন্ট আসবে সেটা বোঝার চেষ্টা করি। হ্যাঁ, তো খেয়াল করে দেখি, এই যে ট্রান্সমিশন লাইনটা আছে, এইটা 3টা ফেজ আছে। হ্যাঁ, যেটা আমি এখানে ড্র করলাম। এই 3টা লাইনের ভেতর দিয়ে কিন্তু ডিফারেন্ট 3টা ভোল্টেজ ফ্লো অর্থাৎ তাদের ফেজটা ডিফারেন্ট, সেম শেপেরই, বাট তাদের ফেজটা ডিফারেন্ট। সো আমরা যদি গ্রাফ ড্র করি, হ্যাঁ, একটা গ্রাফ ড্র করতে চাই, তাহলে এটা টাইম, এটা ভোল্টেজ। টাইমের সাথে সাথে যদি আমি ভোল্টেজটা ড্র করি, সাপোজ আমি এর ভোল্টেজটা যদি ড্র করতে চাই, জাস্ট ওয়েভ শেপটা আমরা ড্র করব। তো এইটা দেখতে হয়তো অনেকটা এরকম হবে,
এটা আসলে কি বোঝায়? সময়ের সাথে সাথে তার ভোল্টেজের ভ্যালুগুলো এমনভাবে ফ্লাকচুয়েট হচ্ছে, আমি জাস্ট ভোল্টেজের ভ্যালুগুলো প্লট করার পর তারপর ড্র করলে এরকম একটা সাইনোসয়েডাল শেপ আমরা পাচ্ছি, ঠিক আছে? এটা আসলে এরকম কিছু মিন করে না যে এরকম ঢেউ তারের ভিতর দিয়ে যাচ্ছে, এরকম কিছু না। জাস্ট এই ভ্যালুগুলো আমরা হচ্ছে সময়ের সাথে সাথে প্লট করে তারপর কানেক্ট করে দেখলাম যে সাইনোসয়েডাল শেপটা আসছে। নাও এখন যদি আমরা সেম সময় থেকে বি ফেজের ভোল্টেজটা ড্র করা শুরু করি, আমি দেখব যে এইটা না 0 থেকে শুরু হচ্ছে না। এটা যদি এ ফেজ হয় এবং এক্স্যাক্টলি এই টাইম 0 থেকে যদি আমি হচ্ছে আমার ক্যালকুলেশনটা শুরু করি, আমি দেখব বি ফেজের ভোল্টেজ হয়তো একটু নিচে থেকে শুরু হবে, অর্থাৎ আলটিমেটলি আমি যদি হচ্ছে ড্র করার চেষ্টা করি, আমি দেখব যে বি ফেজের ভোল্টেজটা 0 হইতে বা 0 থেকে শুরু হইতে একটা নির্দিষ্ট সময় পর বা ল্যাগে সে হচ্ছে 0 হয়েছে। তার মানে তার গ্রাফটা যদি আমি ড্র করি, এটা দেখতে হবে অনেকটা এইরকম, তাদের অ্যামপ্লিটিউড মোটামুটি সেমই থাকবে, ঠিক আছে? সো তারপর আমরা যদি খেয়াল করে দেখি, এই যে এটাকে যদি আমরা ফার্দার এইখানে আগে বাড়াইতে চাই, এক্সট্রাপোলেট করতে চাই, তাহলে দেখতে হচ্ছে শেপটা অনেকটা এরকম হবে। এটা হচ্ছে আমার বি ফেজ, ঠিক আছে? আর আমরা জানি যে সবগুলো ফেজ পরস্পরের সাথে কি 120 ডিগ্রি ফেজ ডিফারেন্সে থাকে। সো মোটামুটি একটা আনুমানিক 120 হচ্ছে নিয়ে আমরা কাজ করার চেষ্টা করতেছি। সো লাস্ট যদি আমি ওই সেম টাইম থেকে সি এর ভ্যালুগুলো ক্যালকুলেট করা শুরু করি, আমি দেখব এই 0 টাইমে সি এর ভ্যালুটা আসলে আরও একটা অন্যরকম ছিল। বাট যদি আমি দেখতে চাই যে সি এর 0 ভ্যালুটা কোথা থেকে শুরু হয়, আমি দেখব যে আরেকটু টাইম পরে বেসিক্যালি হচ্ছে সি এর 0 ভ্যালুটা শুরু হচ্ছে। তাহলে 120 এইখানে আরও 120 নিলে 240, এটা তো 180, এটা থেকে একটু পরে বেসিক্যালি হচ্ছে এটা শুরু হবে। তো এইভাবে বেসিক্যালি হচ্ছে আমরা ড্র করব। আনুপাতিক চিত্র আঁকতেছি, সো 100% অ্যাকুরেট হবে না স্বাভাবিকভাবেই। তো এটা আমরা ধরে নিচ্ছি এরকম সিনারিওটা দেখতে হলো। তো এইটা হচ্ছে আমার এ বি সি ফেজ, ঠিক আছে? সো এ বি সি সিকোয়েন্সেই আমরা ড্র করতেছি। যদি আমরা সি এর ভ্যালুটা দেখতাম যে এইভাবে ফ্লো হচ্ছে, তাহলে ওইটা হচ্ছে বি সি এ সি বি সিকোয়েন্সে চলে আসতো, ঠিক আছে? যাই হোক, ওইটা বিষয় না। আমি আসলে যেই জিনিসটা বোঝাইতে যাচ্ছি যে এই 3 ফেজ পাওয়ার এটার মধ্যে দিয়ে যে ফ্লো হচ্ছে, সো আমি যদি কোনো পার্টিকুলার একটা মোমেন্টে এদের মাঝে ভোল্টেজগুলো দেখার চেষ্টা করি, যে সাপোজ এই মোমেন্টে হচ্ছে আমি দেখতে চাই যে এদের মাঝে ভোল্টেজ কত, হ্যাঁ, এই মোমেন্টে। সো আমি দেখতে পাচ্ছি যে এ ফেজের ভোল্টেজ হচ্ছে এইটা, বি ফেজের ভোল্টেজ হচ্ছে এইটা, সি ফেজের ভোল্টেজ হচ্ছে এইটা। তার মানে এই পার্টিকুলার টাইমের মোমেন্টে এ আর বি এর মাঝে একটা ভোল্টেজ ডিফারেন্স কিন্তু ক্রিয়েট হয়ে যাচ্ছে। যদিও তাদের ডেফিনেটলি শেপগুলো একদম সেম, বাট তাদের মাঝে কি একটা ভোল্টেজ ডিফারেন্স আছে। সিমিলারলি বি আর সি এর মাঝে এরকম একটা ভোল্টেজ ডিফারেন্স আছে, আর সি আর এ এর মাঝেও কি একটা ভোল্টেজ ডিফারেন্স আছে। তার মানে আমি বুঝাইতে চাচ্ছি যে এই লাইনগুলোর মধ্যে সেম শেপের ওয়েভ গেলেও কোনো একটা পার্টিকুলার মোমেন্টে তাদের মাঝে ভোল্টেজ ডিফারেন্স থাকে। সো ভোল্টেজ ডিফারেন্স যদি থাকে, এরা হচ্ছে কন্ডাক্টর, এদের মাঝখানে আছে বাতাস, মানে তারের মাঝখানে তো বাতাস আছে। সো একটা ডাইইলেকট্রিক মিডিয়াম, সো দুইটা চার্জিত ম্যাটেরিয়ালের মাঝখানে ডাইইলেকট্রিক মিডিয়াম থাকলে এটা কিসের মতো বিহেভ করে? এটা ক্যাপাসিটরের মতো বিহেভ করে, ঠিক আছে? সো আমরা নর্মালি ক্যাপাসিটর তো হচ্ছে এইভাবে চিন্তা করি যে দুইটা পাত, একটাকে চার্জিত করলাম, আরেকটাকে নেগেটিভ চার্জে চার্জিত করলাম, অর্থাৎ তাদের মাঝে ভোল্টেজ ডিফারেন্স আছে। সো দ্যাট মিনস তাদের মাঝে ইলেকট্রিক ফিল্ড ডেভেলপ করবে, আর ইলেকট্রিক ফিল্ডের মাধ্যমে এনার্জি যে স্টোর করে তাকে কি ক্যাপাসিটর বলে, ঠিক আছে? সো এইটা একটা পার্সপেক্টিভ। দেন খেয়াল করে দেখি আমার যে গ্রাউন্ড আছে, এই গ্রাউন্ডের ভোল্টেজ কি 0। সো গ্রাউন্ডের ভোল্টেজ যেহেতু 0, আবার এই কন্ডাক্টরটাও চার্জিত, তার মানে এইটাতে ভোল্টেজ আছে, এইটার ভোল্টেজ 0। সো এইখানেও কিন্তু একটা ভোল্টেজ ডিফারেন্স ক্রিয়েট হয়েছে এবং মাঝখানে আছে কি বাতাস। তো তার মানে আমি বলতে পারি গ্রাউন্ডের সাথেও তাদের কি একটা ক্যাপাসিটেন্সের বিষয় চলে আসতেছে। তার মানে আমি আসলে যেই ধারণাটা দিতে যাচ্ছি যে ট্রান্সমিশন লাইনে এই তারের মাঝে ক্যাপাসিটেন্স, এই তারের মাঝে ক্যাপাসিটেন্স, আবার এই তার মাঝে ক্যাপাসিটেন্স সহ এইগুলোর সাথে আবার প্রত্যেকটা তারের সাথে গ্রাউন্ডের একটা ক্যাপাসিটেন্স, মানে ওভারঅল ক্যাপাসিটেন্সের একটা ইফেক্ট আছে, ঠিক আছে? সো এইগুলো বেসিক্যালি হচ্ছে ট্রান্সমিশন লাইনের শান্ট প্যারামিটার, যদিও কন্ডাক্টেন্সেরও বিষয় আছে, ওইটার আমি আনতেছি না।
সিম্পল রাখার চেষ্টা করতেছি যে কিছু হচ্ছে আমার ট্রান্সমিশন লাইনের সিরিজ প্যারামিটার, কিছু আছে হচ্ছে শান্ট প্যারামিটার। তো শান্ট প্যারামিটারের মধ্যে দেখতে পাচ্ছি মানে প্যারালালে যেটা কানেক্টেড থাকে এই ক্যাপাসিটেন্সের ইফেক্টটা কিন্তু চলে আসতেছে। কারণ আমি বুঝতে পারলাম আমি যদি মডেলটা ডেভেলপ করতে চাই ট্রান্সমিশন লাইনের, তাহলে এই ক্যাপাসিটেন্সের সি এই বিষয়টা আমার মাথায় রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা এরপর আরেকটা সিম্পল জিনিস, স্বাভাবিকভাবে যেহেতু কন্ডাক্টর, হ্যাঁ এটা যেহেতু একটা কন্ডাক্টর, একদম সিম্পল ওয়েতে দেখানোর চেষ্টা করতেছি, এটা যেহেতু একটা কন্ডাক্টর, এটার মধ্যে দিয়ে ইলেকট্রন ফ্লো হবে। ইলেকট্রন যদি ওইভাবে বিন্দু দিয়ে দেখানো ঠিক না, খুবই একটা ভুল জিনিস, বাট ইলেকট্রন যেহেতু ফ্লো হচ্ছে তো তার মানে ডেফিনেটলি ইলেকট্রন ফ্লো হইতে কি বাধা পাবে না, আর নর্মালি এই বাধাটাকে আমরা কি রেজিস্ট্যান্স হিসেবে তো মডেল করি, তাই না? তো বেসিক্যালি এটাও বুঝতে পারলাম যে ট্রান্সমিশন লাইনের মডেলে আমার আরেরও একটা ভূমিকা আমার ইফেক্ট ফেলবে। ঠিক আছে, এখন আরেকটা জিনিস আমরা মাথায় রাখি যে চার্জ তো ফ্লো হচ্ছে, ইলেকট্রনের কি নেগেটিভ চার্জ, তাই না? সো একটা চার্জ যদি থাকে তার চারপাশে কিন্তু কি ইলেকট্রিক ফিল্ড জেনারেট হয়, মানে ইলেকট্রিক ফিল্ডের জেনারেট বলা ঠিক না, মানে সে তার চারপাশে একটা প্রভাব বিস্তার করে, যেটাকে বেসিক্যালি আমরা ইলেকট্রিক ফিল্ড দ্বারা এভাবে ফ্লাক্স লাইন দিয়ে হচ্ছে ডিনোট করে থাকি। হ্যাঁ, এখন এখানে যদি আরেকটা চার্জ থাকে তখন এই চার্জের সাথে কি একটা ইন্টারাকশন আসে। এখানে দুইটা যেহেতু সেম পোলারিটির চার্জ, তো এটার মধ্যে রিপালশন বা বিকর্ষণ হবে। অপোজিট পোলারিটির চার্জ হলে অ্যাট্রাকশন হইতো। সো এই যে অ্যাট্রাকশন বা রিপালশন ফোর্স, এইটা আমরা কুলম্বের যে ফর্মুলাটা আছে সেটা দিয়ে হচ্ছে ডিনোট করে থাকি। সেটা হচ্ছে F = 1/4 পাই এপসাইলন, বায়ু মাধ্যমে থাকলে এপসাইলন নট, মানে শূন্য মিডিয়ামে থাকলে কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। এইটা হচ্ছে ধরলাম কিউ চার্জ, এটা ধরলাম হচ্ছে কিউ চার্জ, আর তাদের মাঝখানের ডিস্টেন্স হচ্ছে কি আর। তো এটা হচ্ছে আমার সেই নর্মাল ফর্মুলা। এখন এই ফর্মুলাটা দিয়ে আমি অ্যাকচুয়ালি সব টোটাল ফোর্সটা বের করে ফেলতে পারবো যদি এদের মাঝে আসলে কোনো ধরনের রিলেটিভ মোশন না থাকে, অর্থাৎ একটা চার্জ আরেকটা চার্জের সাপেক্ষে কি স্থির। কিন্তু যখন একটা চার্জ আরেকটা চার্জের সাপেক্ষে গতিশীল হয় তখন শুধুমাত্র ইলেকট্রিক ফিল্ড না, এখানে ম্যাগনেটিক ফিল্ডও জেনারেট হয়। ঠিক আছে, সো তার মানে ম্যাগনেটিক ফোর্সও একটা চার্জ আরেকটা চার্জের উপর কী করতে পারে, ইফেক্ট ফেলতে পারে। আমি আসলে খুবই সিম্পল ভাষায় বোঝাচ্ছি, যেহেতু এটা আমাদের কোর্সের সাথে একদম ওতপ্রোতভাবে রিলেটেড না, বাট সামহাও চলে আসছে, দ্যাটস ওয়াই আমি হালকা বলে আমার মূল টপিকে আবার ফিরে যাব। সো দ্যাটস ওয়াই একটা ম্যাগনেটিক ফিল্ড চলে আসতেছে। তার মানে এই জিনিসটা বোঝা দরকার আমাদের, যখন একটা চার্জ মোশনে থাকে বা গতিশীল হয়, তার এই ইলেকট্রিক ফিল্ডগুলোর মধ্যে যেই রিপোলটা তৈরি হয়, ওই রিপোলটাই বেসিক্যালি আমরা ম্যাগনেটিক ফিল্ড হিসেবে চিন্তা করি, বা ম্যাগনেটিক ইফেক্ট হিসেবে আমরা দেখতে পারি যে অন্য একটা বস্তুর উপর সে ম্যাগনেটিক ফোর্স অ্যাপ্লাই করতে পারতেছে। তো এইখানে যে চার্জগুলো ফ্লো হচ্ছে এরা কি ইলেকট্রন, তাই না? এই ইলেকট্রনের বা প্রবাহের ফলে বা যে কোনো কারণেই হোক বা চার্জ প্রবাহিত হচ্ছে, মানে আমরা বলতে পারি যে এই কন্ডাক্টরের অ্যাক্রসে কি হবে, ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হবে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। এই ম্যাগনেটিক ফিল্ড সাপোজ এই তারে তৈরি হবে, এইটার ম্যাগনেটিক ফিল্ড এই তারে ইফেক্ট ফেলবে, আবার এই তারের জন্য ম্যাগনেটিক ফিল্ডটা কি এই তারে ইফেক্ট ফেলবে। তার মানে তারা মিউচুয়ালি একটা আরেকটার উপর মিউচুয়াল ম্যাগনেটিক ফিল্ডের থ্রুতে কি ইফেক্ট ফেলতে পারে। ঠিক আছে, আর আমরা আরেকটা জিনিস জানি যে ম্যাগনেটিক ফিল্ডের থ্রুতে এনার্জি স্টোর করে কোন ডিভাইসটা, সেটা হচ্ছে ইন্ডাক্টর। আর এভাবে যেহেতু তারা মিউচুয়ালি একটা আরেকটার উপর ম্যাগনেটিক ফিল্ডের দ্বারা প্রভাব বিস্তার করতেছে, তো এখানে আসলে আমার ওই ইন্ডাকটেন্সের বিষয়টাও মাথায় রাখতে হবে। একটা তো হচ্ছে মিউচুয়াল ইন্ডাকটেন্স, আর একটা হচ্ছে সেলফ ইন্ডাকটেন্স। ওই বিষয়গুলো মোটামুটি ইন এ ব্রিফ যদি আমি বলি, সহজ ভাষায় বোঝাইলাম যে ম্যাগনেটিক ফিল্ডের কারণে আমার এই ইন্ডাক্টরের বিষয়টাও কি রাখতে হবে, মাথায় রাখতে হবে। ঠিক আছে, সো এই ইন্ডাক্টর, ক্যাপাসিটর, রেজিস্টর, এই তিনটা প্যারামিটার মেইনলি আমরা ফোকাস করব আমাদের ডিজাইনে। এছাড়াও আমি আবারও বলে নিই, শান্ট প্যারামিটার হিসেবে কিন্তু কন্ডাক্টেন্সের একটা ভূমিকা আছে, যেটাকে আমরা জি দিয়ে ডিনোট করি। হ্যাঁ, সো আমি জিটাও লিখে দিই। ঠিক আছে, আপাতত যাই হোক, সো জি, এল, সি, আর এই জিনিসগুলো হচ্ছে আমাদের লাগবে। এখন আসি যে মডেলটা কিভাবে ডেভেলপ করব। ঠিক আছে, মডেলটা কিভাবে ডেভেলপ করব। তো বুঝলাম যে মডেল তৈরি করার জন্য এই সার্কিট ইকুইপমেন্টগুলো হচ্ছে আমাদের লাগবে। কিভাবে আমরা হচ্ছে ইউটিলাইজ করব এটা, এখন আমাকে আসলে বোঝা দরকার। এইখানে যে গুরুত্বপূর্ণ ফ্যাক্টরটা ভূমিকা পালন করে সেটা হচ্ছে ট্রান্সমিশন লাইনের লেন্থ। ট্রান্সমিশন লাইনের লেন্থ খেয়াল করে দেখি, এই ইন্ডাকটেন্স এবং এই রেজিস্ট্যান্স এইটা কিন্তু সিরিজ প্যারামিটার, অর্থাৎ এই যে তারের সাথে বা এই সার্কিটে যে আমি ড্র করব, ইনিশিয়াল সেন্ডিং সাইড এবং রিসিভিং সাইডের মাঝে তাদেরকে আমি সিরিজে হচ্ছে কানেক্ট করি, অর্থাৎ রেজিস্ট্যান্সের সাথে ইন্ডাকটেন্স সিরিজে কানেক্ট করি। ঠিক আছে, কেন বেসিক্যালি এক্সপ্লেন করলাম। অ্যান্ড ক্যাপাসিটেন্স আর কন্ডাক্টেন্স তারা কিন্তু বেসিক্যালি তারের সাথে অন্য তার
বা তাদের কমন পয়েন্ট কিন্তু সেম থাকে, তার মানে তাদেরকে আমরা প্যারালালি ডিজাইন করব। এই ধারণাটা মোটামুটি এইখান থেকে পাওয়া যাচ্ছে যে কোনটা সিরিজে হবে কোনটা প্যারালালি হবে। এখন দেখা যায় যে এই যে সিরিজের ভূমিকাটা বললাম বা সিরিজ প্যারামিটারটার ভূমিকা বললাম, যেটা বেসিক্যালি হচ্ছে আমার জেড দিয়ে যদি ডিনোট করি সেটা হচ্ছে আর প্লাস জে ওমেগা এল, অর্থাৎ এখানে ইন্ডাকটেন্স আছে, এখানে রেজিস্ট্যান্স আছে। এই সিরিজ প্যারামিটারটা ট্রান্সমিশন লাইন লেন্থ যতই হোক না কেন তার এক্সিস্টেন্স সবসময় থাকে, কিন্তু সৌন্দর্যের বিষয়টা হলো এই শান্ট প্যারামিটারগুলো না লেন্থের সাথে সাথে তার ভ্যালু চেঞ্জ হয়। অর্থাৎ একটা সার্টেন লেন্থের নিচে যদি আমি ট্রান্সমিশন লাইনটাকে রাখি, এই শান্ট প্যারামিটারগুলো বিবেচনায় না আনলেও আমি মোটামুটি একটা অ্যাকুরেট রেজাল্ট পেয়ে যাব। আবার দেখা যায় যে দূরত্ব একটা নির্দিষ্ট দূরত্বের বেশি বেড়ে গেলে এই শান্ট প্যারামিটারগুলো, এই ক্যাপাসিটেন্স বা ইন্ডাকটেন্স এই কন্ডাক্টেন্স যদি আমি অ্যাভয়েড করি তখন সিগনিফিক্যান্ট এরর দেখা যায়, তার মানে আমি তখন আর অ্যাভয়েড করতে পারবো না। আবার দেখা যায় আরেকটা সার্টেন লেন্থ যদি ওইটারও বেশি হয়ে যায় তখন এই শান্ট প্যারামিটারগুলো খুব স্ট্রংলি ট্রান্সমিশন লাইনের মধ্যে ইফেক্ট ফেলে। তো আমি তিনটা স্টেজ বললাম, এই তিনটা স্টেজের মধ্যে আসলে তিনটা টাইপ অফ ট্রান্সমিশন লাইনের আলোচনা চলে আসছে। অর্থাৎ যখন আমার ট্রান্সমিশন লাইনের লেন্থ এল এর ভ্যালু লেস দেন 80 কিলোমিটার হয়, আবারও বলতেছি এইটা ডিফারেন্ট রেফারেন্স বুকে ডিফারেন্ট দেয়, আমি বেসিক্যালি যেই রেফারেন্স থেকে দিচ্ছি সেখানে 80 কিলোমিটারের কথাই বলা আছে। সো 80 কিলোমিটারের নিচের যেই লেন্থটা সেইখানে আমি আসলে শান্ট প্যারামিটারগুলো অর্থাৎ সি আর জি অ্যাভয়েড করতে পারি, অর্থাৎ জাস্ট এল আর আর দিয়েই আমার কি হয়ে যাবে, কাজ হয়ে যাবে, যেটাকে আমরা নাম দিয়েছি হচ্ছে শর্ট ট্রান্সমিশন লাইন, ট্রান্সমিশন লাইন। ঠিক আছে, সো এখন যদি এইটার মডেল আমি করতে চাই তাহলে একদম সিম্পল ভাষায় এই যে আমার সোর্স সাইড আছে আর এটা হচ্ছে আমার লোড সাইড মানে রিসিভিং সাইড লোড, তো এদের মাঝখানে কানেকশনটা কে দিবে, ট্রান্সমিশন লাইন। সো আমি জাস্ট সিম্পলি একটা সিরিজ ব্লক দিয়ে এই ট্রান্সমিশন লাইনটা মডেল করে ফেললাম, যেটার ভ্যালু হচ্ছে জেড, জেড ইজ ইকুয়াল টু কি আর প্লাস জে ওমেগা এল। তো এটা হচ্ছে আমার সোর্স সেন্ডিং সাইডের ভোল্টেজ আর এটা হচ্ছে আমি রিসিভিং সাইড করবো ভিআর সাইডের রিসিভিং সাইডের ভোল্টেজ। তো সে সিম্পল, এটা হচ্ছে আমার শর্ট ট্রান্সমিশন লাইনের মডেল। তার মানে এখন থেকে শর্ট ট্রান্সমিশন লাইন যখন আমি মডেল করতে যাব এই সার্কিটটা ড্র করলেই আমি এটা দিয়ে কাজ করে ফেলতে পারবো। ঠিক আছে, এখন দেখা যায় লেন্থ যদি 80 কিলোমিটারের চেয়ে বড় হয় এবং 80 কিলোমিটারের চাইতে বড় বাট 240 কিলোমিটারের চাইতে ছোট, ঠিক আছে, এটা লেস দেন দিছি তো দেখতে ডিফারেন্ট লাগতেছে, 240 কিলোমিটারের চাইতে ছোট, তখন এই শান্ট ক্যাপাসিটেন্স শান্ট প্যারামিটারগুলো কিন্তু আসলে একদম অ্যাভয়েড করা যায় না। হ্যাঁ, তাদের স্ট্রেংথটা লং ট্রান্সমিশন লাইন বা যেটা পরে বলবো ওইটার মতো এতটা না, বাট তখন আপনি অ্যাভয়েড করলে রেজাল্টে কিন্তু এরর চলে আসবে। ঠিক আছে, সো দ্যাটস ওয়াই আমরা করি কি যে এই ক্যাপাসিটেন্সের ইফেক্টটা আমরা ট্রান্সমিশন লাইনের মডেলের সাথে অ্যাড করে দিই। কীভাবে? তার সিরিজ প্যারামিটারটা তো অলরেডি আছে, যেহেতু লেন্থ বড় হয়ে গেছে আর এর মানও বাড়বে, এল এর মানও কি হবে, চেঞ্জ হবে, বাড়বে। এখন যেহেতু ক্যাপাসিটেন্স বা শান্ট প্যারামিটারটার ভ্যালু আমি অ্যাভয়েড করতে পারতেছি না, এই কারণে আমরা কি করি, টোটাল শান্ট প্যারামিটারটা ক্যালকুলেট করে, ডেফিনেটলি শান্ট প্যারামিটার আমি হচ্ছে অ্যাডমিটেন্সের থ্রুতে ক্যালকুলেট করতে পারি। অ্যাডমিটেন্স ইজ ইকুয়াল টু হচ্ছে আমার জি প্লাস জেবি। ঠিক আছে, এইটা। সো এই শান্ট প্যারামিটারটা আমরা বেসিক্যালি অ্যাডমিটেন্সের থ্রুতে ক্যালকুলেট করে আমরা বলে দিতে পারি, টোটালটা ক্যালকুলেট করে সেন্ডিং সাইডে হচ্ছে অর্ধেক বিবেচনায় রাখি, রিসিভিং সাইডে হচ্ছে অর্ধেক বিবেচনায় রাখি। অর্থাৎ তার মানে এই সাইডে আমি একটা শান্ট এলিমেন্ট বিবেচনায় আনি, এই সাইডে আমি আরেকটা শান্ট এলিমেন্ট বিবেচনায় আনি। তার মানে এই সিরিজের পাশাপাশি যখন এই শান্ট প্যারামিটারগুলো আমরা, এটা বেসিক্যালি নমিনাল পাই মডেল বলে, এটার আরেকটা ভার্সন আছে, আমরা টি মডেল দিয়ে হয়তো করতে পারবো, যাই হোক। সো এইভাবে যখন আমরা বিবেচনায় আনি তখন বেসিক্যালি এইটা হয়ে গেছে এখন মিডিয়াম ট্রান্সমিশন লাইন, মিডিয়াম ট্রান্সমিশন লাইন। হ্যাঁ, মিডিয়াম ট্রান্সমিশন লাইন। সো এই মিডিয়াম ট্রান্সমিশন লাইনের অ্যানালাইসিস যখন আমরা করতে যাব, ডেফিনেটলি আমাকে এই জিনিসগুলো
আমাদের মাথায় রাখতে হবে। আমরা যে একটু পরে যে মডিউলটাতে কাজ করব, এক্সপেরিমেন্টটা করব, ওখানে দেখা যাবে যে এরকম ইউ আকৃতির হুক আছে আমাদের মডিউলে, যেটা ইনপুট দিলে ক্যাপাসিট্যান্সের ইফেক্টটা চলে আসে, খুলে ফেললে ক্যাপাসিট্যান্সের ইফেক্টটা চলে যায়। ঠিক আছে, সো আমরা এইভাবে হচ্ছে জিনিসটা মাথায় রাখবো আর কি। হ্যাঁ, ওকে। তারপর হচ্ছে যদি লেন্থ, আমার ট্রান্সমিশন লাইনের লেন্থ 240 কিলোমিটারের বড় হয়ে যায়, তখন আসলে শান্ট প্যারামিটারগুলো অ্যাভয়েড করার তো কোনো সুযোগই নাই, বরং আরও স্ট্রংলি এই জিনিসগুলোকে হচ্ছে বিবেচনায় রাখতে হয়। তাদের প্যারামিটারগুলো তখন অনেক স্ট্রং হয়ে যায়। আর এই ট্রান্সমিশন লাইনকে আমরা বলি হচ্ছে লং ট্রান্সমিশন লাইন। হ্যাঁ, লং ট্রান্সমিশন লাইন। সো লং ট্রান্সমিশন লাইন নিয়ে আসলে আর বেশি ওইভাবে আমরা আলোচনা করব না, জাস্ট পরিচয়টা করাই দিলাম। বাট আমাদের এক্সপেরিমেন্ট হার্ডওয়্যার মডিউলে আমরা বেসিক্যালি হচ্ছে মিডিয়াম আর শর্ট ট্রান্সমিশন লাইন নিয়ে ডিটেলস আলোচনা করব। ঠিক আছে, সো এটা ছিল মোটামুটি আমাদের ব্যাকগ্রাউন্ড। আসলে খেয়াল করে দেখি আমরা একাডেমিয়াতে আসলে যে এক্সপেরিমেন্টগুলো করি, ইটস মাচ মোর লাইক যে আমরা অলরেডি জিনিসটা জানি, জাস্ট ওইখানে যে এক্সপেরিমেন্ট করে ভ্যালিডেট করব যে জিনিসটা যা জানছি তা ঠিক কিনা, বা যে জিনিসটা হওয়ার কথা ওইটা হচ্ছে কিনা। বাট আরেক ধরনের এক্সপেরিমেন্ট বেসিক্যালি রিসার্চাররা করে, যেখানে আউটকামটা হয়তো আমার জানা থাকে না। আমি প্রসিজার ফলো করে এক্সপেরিমেন্ট করলাম, একটা আউটপুট আসলো, দেন ওইটার বেসিসে একটা নতুন কোনো কিছু হচ্ছে আবিষ্কার হইলো, বা হচ্ছে কোনো কিছু একটা আইডিয়া জেনারেট হইলো। সো ওই ধরনের এক্সপেরিমেন্ট যেন আমরা ভবিষ্যতে করতে পারি, এই কারণে আসলে আমরা এই একাডেমিয়াতে জানা জিনিসের উপর এক্সপেরিমেন্ট করে জিনিসগুলো হচ্ছে চেক করি, যেন এক্সপেরিমেন্ট করার অভ্যস্ততা আমাদের তৈরি হয়। সো সিমিলারলি এইখানে যে জিনিসগুলো আমরা আলোচনা করছি, ট্রান্সমিশন লাইনের মডেলগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা চেক করে দেখব যে মডেলে যা যা শিখতেছি ওইভাবে আসলে জিনিসগুলো আমার ওই ট্রেনার বোর্ডে বা হচ্ছে যে মডিউলটা আছে সেটাতে ইফেক্ট ফেলতেছে কিনা। সো এইটাই হচ্ছে আমাদের হোল এক্সপেরিমেন্টের উদ্দেশ্য। ঠিক আছে, সো ল্যাব ম্যানুয়ালে অলরেডি হচ্ছে লং ট্রান্সমিশন লাইনের মডেলটা দেওয়া আছে, বাট আবারও বললাম ওইটা বেসিক্যালি ওই ততটুকু আলোচনাতেই আমরা রাখবো, যেন তোমরা পরিচয় যেন থাকে তোমাদের। অলরেডি তোমরা ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন কোর্সে এই জিনিসটা ডিটেলসে করছো, বাট ফর দ্য সেক অফ কি বলে এক্সপেরিমেন্ট, এটা আবার বলে দিলাম, অনেকে হচ্ছে ভুলে যায়। সো এই জিনিসটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে আর কি। ঠিক আছে, তো এটাই ছিল মোটামুটি আমাদের ট্রান্সমিশন লাইন রিলেটেড আলোচনা। এখন এখানে আরও কিছু বিষয় আসলে আমাদের মাথায় রাখা দরকার, যে যখন আমার ট্রান্সমিশন লাইনটা শর্ট ছিল, অর্থাৎ এই ধরনের শান্ট প্যারামিটার ছিল না, তখন কিন্তু আমি যদি একটা জিনিস খেয়াল করি যে আমার ইনপুটে যে কারেন্টটা আসতেছে, সেন্ডিং সাইড থেকে যে কারেন্টটা আসতেছে, ওইটাই কিন্তু আমার রিসিভিং সাইডের কারেন্ট হয়ে যাবে, কারণ তাদের মাঝে কোনো প্যারালাল কম্পোনেন্ট নাই সিরিজে। এইখানে যা দিব ওইখানে আউটপুটে কি তাই পাবো। ঠিক আছে, বাট এইখানে হয়তো ভোল্টেজের একটা চেঞ্জ আসবে, অর্থাৎ সেন্ডিং সাইডের ভোল্টেজ আর রিসিভিং সাইডের ভোল্টেজ হয়তো সেম হবে না, লোডেড অবস্থায় হবে না। বাট যেহেতু সিরিজ মডেলে করছি, যদি এটা নো লোড কন্ডিশনে থাকে তাহলে কি এই ভিএস আর ভিআর কি হবে, সমান হবে। তো আমরা আসলে এই জিনিসগুলোই চেক করে দেখব যে শর্ট ট্রান্সমিশন লাইন অর্থাৎ লেন্থ যখন আমি ছোট করে রাখতেছি তখন, বা ক্যাপাসিটেন্স যখন দিচ্ছি না, বা অ্যাডমিটেন্স যখন আমি রাখতেছি না, তখন আসলে এই আইএস আইআর সমান হয় কিনা, বা এই ভিএস আর ভিআর নো লোড কন্ডিশনে সমান হয় কিনা, তারপর লোড দেওয়ার পর কীরকম ড্রপ হয়, বা এই জিনিসগুলো আসলে আমরা দেখব। তারপর আমরা এক্সপেরিমেন্টগুলো করব, যে বেসিক্যালি সাপোজ এখন আমি হচ্ছে কি বলে আমার এই শান্ট এলিমেন্টটা যোগ করে দিলাম, তাহলে এখন খেয়াল করে দেখি, এখন কিন্তু তারা এক্স্যাক্টলি সিরিজে নাই। আগের সিনারিওতে আমার আইএস 0 হইলে এটাও কি ছিল, 0 ছিল, বা আইএস যা ছিল এটার ভ্যালু কি তাই ছিল। এখন কি তাই হবে না, এখন কিন্তু এই প্যারালালি আমার কম্পোনেন্ট চলে আসছে। তার মানে এখন আমি দেখব যে আমার ইনপুট কারেন্টের মান কত দিচ্ছি, আউটপুট কারেন্ট কত পাচ্ছি, এবং সেন্ডিং ভোল্টেজ কত দিলে আউটপুট ভোল্টেজ কত পাচ্ছি। আগে কিন্তু নো লোড কন্ডিশনে আমার ভিএস আর ভিআর কি হইতো, সমান হইতো। আমি এখন দেখব যে নো লোড কন্ডিশনেও ভিএস আর ভিআর কি হচ্ছে না, সেম হচ্ছে না। তো এই বিষয়গুলোই বেসিক্যালি আমরা থিওরিটিক্যাল আলোচনার মধ্যে করতেছি, এবং একটু পরে আমরা হচ্ছে মডিউলে বেসিক্যালি দেখব যে কীভাবে হার্ডওয়্যার সেকশনটাতে এই জিনিসগুলো ডেভেলপ করা যায়। ঠিক আছে, সো কোন কোন ডাটা নিতে হবে সেটা হচ্ছে প্রসিজারে, অর্থাৎ আমরা যখন প্রসিজারের ভিডিওটা করব সেখানে হচ্ছে ডিটেলস দেওয়া থাকবে। সো এইটাই ছিল ইন এ ব্রিফ আমাদের থিওরি সেকশনটার আলোচনা। তো আশা করি এই যে স্টাডি অফ দ্য ডিফারেন্ট
ট্রান্সমিশন লাইন মডেলস এটা কি তোমরা বুঝতে পারছো। এই জিনিসটাই আসলে আমরা করব, যে যেই জিনিস জানলাম ক্রস ভ্যালিডেট করে চেক করব যে সেটা ঠিক আছে কিনা। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি ভুলে গেছি, ABCD কনস্ট্যান্টের সাথেও আমরা নিজেদেরকে পরিচয় করাবো। এটা খুবই ইন্টারেস্টিং একটা কনসেপ্ট, জাস্ট ইন শর্ট বলে দেই, এক্সপেরিমেন্ট করার সময় আরও ডিটেলসে দেখবা। ট্রান্সমিশন লাইনের ABCD কনস্ট্যান্ট নামে একটা ব্যাপার আছে, ঠিক আছে। সেটা কি, এই 4টা প্যারামিটার ট্রান্সমিশন লাইনের বিহেভিয়ারটা আমাকে এমনভাবে বলে দেয় যেন আমি বুঝতে পারি যে সেন্ডিং সাইডে ভোল্টেজ কারেন্টের মান কত হলে রিসিভিং সাইডের ভোল্টেজ কারেন্টের মান কত হবে। অর্থাৎ তোমার কাছে যদি ABCD এটা বেসিক্যালি 4টা ডিফারেন্ট কনস্ট্যান্ট কমপ্লেক্স নাম্বারের, দেখা যায় মোস্ট অফ দ্য কেসে A আর D এর ভ্যালু সমান হয়। তো যাই হোক, আমরা ওই প্যারামিটারগুলো নিয়ে আলোচনা করবো, সমস্যা নাই। ABCD 4টা ডিফারেন্ট কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টগুলো যদি আমার জানা থাকে তাহলে কি লাভ হয়, আমি সেন্ডিং সাইডের ভোল্টেজ আর কারেন্ট থেকে বলে দিতে পারি এই পার্টিকুলার ট্রান্সমিশন লাইনে যাদের প্যারামিটারের ভ্যালুগুলো হচ্ছে এই তাদের রিসিভিং সাইডের অর্থাৎ এই লোড সাইডের আমার ভোল্টেজ আর কারেন্ট কত হবে। সো আমরা এই এক্সপেরিমেন্টে এই 4টা প্যারামিটারগুলোও কি বের করা শিখবো। সো ডাটা কালেকশনের যে টেবিলটা, ওইটা তো বললাম যে এক্সপেরিমেন্ট পার্টটাতে আমরা এক্সপ্লেন করব। এখানে মোটামুটি আমরা থিওরি রিলেটেড জিনিসটা কনক্লুশন করতেছি। সবাইকে অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ।